আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নখদর্পণ। গল্পটি আমি নিয়েছি আনন্দ প্রকাশনের শরদিন্দু গল্প সংগ্রহ থেকে। শুরু হচ্ছে নখদর্পণ। ঘটনাটি ঘটিয়াছিল 25 বছর আগে বিহার প্রদেশের একটি ছোট্ট শহরে। আমার বাল্যবন্ধু শম্ভুনাথের পুত্রের বিবাহে নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম। বরযাত্রী যাইবার কথা ছিল, কিন্তু কাজের চাপে যাইতে পারি নাই। তাই বৌভাতের ভোজ খাইতে স্ত্রী ও ছোট দুটি ছেলে মেয়েকে লইয়া এক রাত্রির জন্য উপস্থিত হইয়াছিলাম। আমার কর্মস্থল হইতে শম্ভুর বাসস্থান ট্রেন যোগে বেশি দূর নয়, আন্দাজ 80 মাইল। শনিবার দুপুরবেলা যাত্রা করিয়া ভাবিয়াছিলাম বেলা থাকিতে থাকিতে অকুস্থলে পৌঁছিব, কিন্তু ট্রেন দেরি করিয়া ফেলিল। যখন পৌঁছিলাম তখন শীতের রাত্রি নামিয়াছে। স্টেশনে নামিয়া দেখি শম্ভু উপস্থিত। 80 মাইলের মধ্যে থাকা সত্ত্বেও বহুকাল শম্ভুর সঙ্গে দেখা হয় নাই। আমার মনের মধ্যে তাহার চেহারার যে চিত্রটি ছিল, তাহার সহিত বর্তমান চেহারার তফাৎ হইয়াছে। গোঁফ ও জুলফিতে পাক ধরিয়াছে, গাল শীর্ণ, বুঝিলাম দাঁতও পড়িয়াছে। সেও বোধ করি আমার চেহারার অনুরূপ পরিবর্তন লক্ষ্য করিল, কিন্তু কিছু বলিল না। বলিবার আছে কি? যৌবন বেদনা রসে উচ্ছল দিনগুলি তো আর ফিরিবে না। শম্ভু গাড়ি আনিয়াছিল। সে সম্পন্ন গৃহস্থ, নিজের মোটর আছে। আমাদের মোটরে তুলিয়া নিজে মোটর চালাইয়া লইয়া চলিল। আমি বলিলাম, তোর নিজের বাড়িতে আজ যোগ কি? তুই নিজে এলি কেন? কাউকে পাঠিয়ে দিলেই তো হতো। শম্ভু বলিল, আমি বরকর্তা, আমারও তো কাজ নেই, তাই চলে এলাম। বলিলাম, বলিস কি, বরকর্তার কাজ নেই? কত লোক নিমন্ত্রণ করেছিস? তা বাঙালি বিহারি মিলিয়ে 100 হবে। তবে বাড়ি ফিরে দেখবি অতিথিতে ঘর একেবারে ভরে গেছে। শম্ভু একটু হাসিয়া বলিল, তা হোক, নটবর আছে। নটবর? সে কে? তুই চিনবি না। নটবর মল্লিক কয়েক বছর হলো এখানে এসেছে। চৌখস লোক, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব জানে। নিজের কাজ ফেলে পরের কাজ করে বেড়ায়। কারুর বাড়িতে বিয়ে পৈতে থাকলে নটবর সেখানে থাকবেই। নটবরকে না হলে কারুর কাজ চলে না। এই জাতীয় সেবক পৃথিবীতে আছে শুনিয়াছি, যাহারা পরার্থে নিজেকে উৎসর্গ করিয়াছে, যাহাদের অফুরন্ত কর্মস্পৃহা কেবল নিজের কাজ করিয়া নিঃশেষিত হয় না। আমার ভাগ্যদোষে আমি এ পর্যন্ত এরূপ মানুষের সাক্ষাৎ পাই নাই। শম্ভুকে ভাগ্যবান বলিতে হইবে। শম্ভুর বাড়িতে পৌঁছিলাম। গ্যাস লাইট আলো, সানাইয়ের বাজনায় বাড়ি একেবারে সরগরম। শম্ভুর বাড়িটি একতলা, কিন্তু বেশ বড়। চারিদিকে আম কাঁঠালের বাগান, মাঝখানে বাড়ি। সম্মুখে খোলা জমির ওপর শামিয়ানা পড়িয়াছে। শম্ভুর স্ত্রী আসিয়া আমার স্ত্রীকে ও নিদ্রালু ছেলে মেয়ে দুটিকে ভিতরে লইয়া গেলেন। শম্ভু আমাকে লইয়া গিয়া
শামিয়ানার আসরে বসাইল। কয়েকজন বাঙালি ও বেহারি অতিথি ইতিমধ্যেই আসিয়া উপস্থিত হইয়াছেন। পান সিগারেট চলিতেছে। শম্ভু কয়েকজন বিশিষ্ট অতিথির সঙ্গে আমার আলাপ করাইয়া দিল। অতিথিদের মধ্যে বাঙালি বেশি, তবে কয়েকজন বিহারি হিন্দু মুসলিম আছেন। এইখানে নটবরকে দেখিলাম। দোহারা মজবুত চেহারা, বয়স আন্দাজ 40। এই শীতেও হাত কাটা ফতুয়া পরিয়া ছুটাছুটি করিয়া বেড়াইতেছে। বাংলা ও হিন্দি ভাষায় সমান অধিকার। চাকরদের হুকুম করিতেছে, অতিথিদের সঙ্গে মিষ্টালাপ করিতেছে, আতরদান সামনে ধরিয়া খাতিরও করিতেছে। আবার অন্দরে গিয়া ফুলসজ্জার ফুলের কি ব্যবস্থা হইল তাহার তদারক করিয়া আসিতেছে। লুচি ভাজা কখন আরম্ভ করিলে গরম গরম লুচি অতিথিদের পাতে পড়িবে, অথচ লুচিতে টান পড়িবে না, সেই হিসাবও তাহার মাথার মধ্যে আছে। নটবরের তত্ত্বাবধানে কোথাও এতটুকু ত্রুটি হইবার জো নাই। সত্যি দারুণ কাজের লোক। রাত্রি 10:30টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হইয়া গেল। অতিথিরা পান চিবাইতে চিবাইতে বিদায় লইলেন। তারপর বর বধূকে ফুলসজ্জায় শয়ন করাইয়া মেয়েদের আড়ি পাতার পালা শেষ হইতে মধ্যরাত্রি হইল। ক্লান্ত দেহে শুইতে যাইতেছি, শুনিলাম বাড়ির বারান্দায় দাঁড়াইয়া নটবর শম্ভুকে বলিতেছে, দাদা আজ তাহলে চলি, আবার ভোরবেলায় আসতাম, এখনো অনেক কাজ পড়ে রয়েছে। শামিয়ানা ফেরত দিতে হবে, গ্যাস লাইটের দাম চুকোতে হবে। কিন্তু বউটার শরীর ভালো নয়, ঘুষঘুষে জ্বর হচ্ছে। কদিন ওদিকে একেবারে মন দিতে পারিনি। সকালে তাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু আপনি কিছু ভাববেন না দাদা, 10:30টার মধ্যেই আমি এসে হাজির হব। আপনার বাড়ির কাজ তুলে দিয়ে তবে আমার অন্য কাজ। ধন্য নটবর। যে অতিপ্রাকৃত ঘটনাটি এই কাহিনীর বিষয়বস্তু, তাহার পরিবেশ রচনা করিতে গিয়া অনেক বাজে কথা বলা হইয়া গেল, কিন্তু আর নয়, সরাসরি মূল কাহিনী আরম্ভ করি। বিয়ে বাড়িতে যেমন হয়ে থাকে, রাত্রে যে যেখানে পাইল শয়ন করিল। মেয়েরা শিশুদের লইয়া অন্দরে রহিলেন, আর পুরুষেরা বাড়িতে। আমি আর শম্ভু বৈঠকখানা ঘরের চৌকির ওপর শয়ন করিলাম। পরদিন সকালবেলা আমার 8ম বর্ষীয় পুত্র নীলু আমার ঘুম ভাঙাইয়া দিল। গায়ে ঠেলা দিতে দিতে উত্তেজিত স্বরে বলিল, বাবা ওঠো ওঠো, চোর এসেছে। ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিলাম। আমার কন্যা 9ম বর্ষীয়া বুলাও উপস্থিত ছিল। সে নীলুকে বিরক্তভাবে সরাইয়া দিয়া বলিল, যা, তুই কিচ্ছু জানিস না। বাবা, কাল রাত্রিরে চোর এসেছিল, নতুন বউয়ের সব গয়না নিয়ে পালিয়ে গেছে। দেখিলাম শম্ভু আগেই উঠিয়া গিয়াছে। চারদিক হইতে উৎকণ্ঠিত উত্তেজনার গুঞ্জন আসিতেছে। আমিও উঠিয়া পড়িলাম। খবরটা মিথ্যা নয়। বরবধূ রাত্রে যে ঘরে ফুলসজ্জা করিয়াছিল, তাহার লাগাও একটা কুঠুরিতে কনে বউয়ের যাবতীয় গহনা একটা স্টিলের ট্রাঙ্কে রাখা হইয়াছিল। ঘরের দরজা ভিতর হইতে বন্ধ ছিল। রাত্রে চোর আসিয়া বাহিরের জানলার শিক বাঁকাইয়া প্রবেশ করিয়াছে ও গহনার বাক্সটি লইয়া প্রস্থান করিয়াছে।
পাশের ঘরে বর বধূ কিছুই জানিতে পারে নাই, প্রায় 10,000 টাকার গহনা। খবরটার বাড়ির মধ্যে আবদ্ধ নাই, পাড়াতেও রাষ্ট্র হইয়া গিয়াছে, পড়শিরা ছুটিয়া আসিয়াছে, পুলিশেও খবর পাঠানো হইয়াছে। আমরা বাড়ির সম্মুখে দাঁড়াইয়া গুলতান করিতেছি। শম্ভু অত্যন্ত বিচলিত। 10,000 টাকার গহনা। একটা চাকর হাঁপাইয়া হাঁপাইয়া আসিয়া খবর দিল, বাড়ির পিছন দিকে আম বাগানের মধ্যে গহনার বাক্সটা ভাঙা অবস্থায় পড়িয়া আছে। সকলে সেই দিকে ছুটিল। ছোট ছেলেমেয়েরা আগে আগে, বয়স্থরা পিছনে। দল বড় কম নয়। পাড়ার নিম্ন শ্রেণীর লোক তো আছেই, 2-1 ভদ্র শ্রেণীর লোকও রহিয়াছে। মসিন সাহেব নামক এক মুসলমান ভদ্রলোকের সহিত কাল রাত্রে শম্ভু আলাপ করাইয়া দিয়াছিল। পাড়াতেই থাকেন, গম্ভীর প্রকৃতির প্রৌঢ় ব্যক্তি, মুখে ছাঁটা দাড়ি, চোখে সুরমা। সাহেব তালিমের লোক, ইংরাজি লেখাপড়া অল্পই জানেন। তিনিও খবর পাইয়া আসিয়াছেন। বাড়ির পিছন দিকে বাগানের কিনারায় আম গাছের তলায় ভাঙা ট্রাঙ্কটা পড়িয়া আছে। আমরা গিয়া ঘিরিয়া ধরিলাম। ট্রাঙ্কের তলা চার দিয়া ভাঙা হইয়াছে। বধূর কয়েকটা আটপৌরের শাড়ি, সেমিজ আশেপাশে ছড়ানো, কিন্তু গহনা ও দামি কাপড় চোপড় অদৃশ্য হইয়াছে। চোর অতি বিজ্ঞ, খেলো জিনিস লইয়া নিজেকে ভারাক্রান্ত করে নাই। পুলিশ আসিয়া পড়িল। একজন ছোট দারোগা, সঙ্গে 2 কনস্টেবল। আমাদের দেশের পুলিশের কর্মতৎপরতার কথা কাহারও অবিদিত নাই। যাহার বাড়িতে চুরি হইয়াছে, পুলিশের জেরার ঠেলায় সেই চোর বনিয়া যায়। তারপর কথায় কথায় থানায় দৌড়দৌড়ি করিতে করিতে গৃহস্থের একেবারে কাল ঘাম ছুটিতে থাকে। শেষ পর্যন্ত চোর অবশ্য ধরা পড়ে না, এবং চোরাই মাল কোন বিচিত্র পথে কোথায় গিয়া উপনীত হয় তাহা নির্ণয় করা শিবেরও অসাধ্য। বর্তমান ক্ষেত্রেও ছোট দারোগা অশেষ তৎপরতা দেখাইলেন। শম্ভু শহরের এক গণ্যমান্য লোক, তাহাকে হুমকি দেওয়া চলে না, কিন্তু তিনি বাড়ি শুদ্ধ লোককে জেরা করিলেন। সকলের নাম ধাম লিখিয়া লইলেন, চাকরদের ধমকাইলেন, চোরাই মালের ফিরিস্তি তৈরি করিলেন। 2 ঘণ্টা এইভাবে কাটাইয়া তিনি একজন কনস্টেবলকে পাহারায় নিযুক্ত করিয়া অন্য কনস্টেবলকে লইয়া প্রস্থান করিলেন। শম্ভুকে আশ্বাস দিয়া গেলেন, বাড়ির লোকের কাজ বলেই মনে হচ্ছে, আপনি চিন্তা করবেন না, চোর ধরা পড়বে। আমরা কজন বিমর্ষভাবে বৈঠকখানায় গিয়া বসিলাম। মসিন সাহেব আমাদের সকলের মনের কথা প্রকাশ করিয়া বলিলেন, পুলিশের দ্বারা কিচ্ছু হবে না। চোরকে যদি ধরে ওদের সামনে হাজির করা যেত, তাহলে ওরা তাকে বেঁধে নিয়ে যেত, তার বেশি কিছু ওরা পারে না। শম্ভু বলিল, তা কি আর জানি না, কিন্তু উপায় কি বলুন? কাউকে সন্দেহ করাও তো যাচ্ছে না। চাকরদের মধ্যে কেউ চুরি করেছে, এ আমার বিশ্বাস হয় না। এ পেশাদার চোরের কাজ। কিছুক্ষণ এই লইয়া আলোচনা চলিল। যদি পেশাদার চোর হয়, তাহা হইলে বমাল ফেরত পাইবার কোনো আশাই নাই। এতক্ষণে গহনাগুলো চোরা শ্যাকরার কাছে গিয়া সোনার তালে পরিণত হইয়াছে। হঠাৎ মসিন সাহেব বলিলেন, আপনারা তো মন্ত্রতন্ত্র মানেন না, নইলে
একবার চেষ্টা করে দেখা যেত। শম্ভু চকিত হইয়া বলিল, মন্ত্রতন্ত্র? সে কি রকম? মসিন সাহেব বলিলেন, আছে। হিন্দুদের মধ্যেও আগে ছিল, আমাদের মধ্যেও আছে। যে চুরি করেছে তার চেহারা দেখা যায়, চেনা লোক হলে শনাক্ত করা যায়। কিভাবে চুরি করেছে, কোন পথে গিয়ে কোথায় চোরাই মাল লুকিয়ে রেখেছে তাও দেখা যায়। কিন্তু আপনারা কি এসব বুজরুকি বিশ্বাস করবেন? বিশ্বাস করা কঠিন, কিন্তু বিপাকে পড়িলে বাঘ ও ফড়িং খায়। শম্ভু কয়েকবার ঘাট চুলকাইয়া আমার দিকে আড়চোখে চাহিয়া বলিল, তা চেষ্টা করে দেখতে দোষ কি? হাত কোলে করে বসে থাকার চাইতে তো ভালো। তা কি করতে হবে মসিন সাহেব? মসিন সাহেব উঠিয়া বলিলেন, আপনাদের কিছুই করতে হবে না, যা করবার আমি করব। বসুন, আমি এখনই আসছি। তিনি নিজের বাড়িতে চলিয়া গেলেন। 15-20 মিনিট পরে ভালো কাপড় চোপড় পরিয়া ফিরিয়া আসিলেন। মাথার পশমের রেশম টুপি, গায়ে দামি শেরওয়ানি। আমাদের মধ্যে আসিয়া দাঁড়াইয়া তিনি ডান হাতের মুঠি খুলিয়া দেখাইলেন। হাতের তেলোয় একটা আংটি রহিয়াছে। আংটিটি বোধহয় চাঁদির, বেশ ভারী গড়নের। তাহাতে বসানো রহিয়াছে একটি আধুলির মতো গোল কালো পাথর, চকচকে কালো সমতল পাথর। আংটি দেখিয়া খুব দামি বলিয়া মনে হয় না। শম্ভু বলিল, আংটি দেখছি, কি হবে এই আংটি দিয়ে? মসিন সাহেব বলিলেন, মন্ত্রপুত আংটি। প্রায় 400 বছর এই আংটি আমাদের বংশে আছে। আকবর বাদশার সময় দিল্লির এক ফকির আমার পূর্বপুরুষকে এটি দিয়েছিলেন। এর গুণ আপনারা এখনই দেখতে পাবেন। একটু তেল আনান তো। তেল? হ্যাঁ, যে কোনো তেল, 1-2 ফোঁটা হলেই চলবে। ইতিমধ্যে বাড়ির কচি কাঁচা ছেলেমেয়েরা আসিয়া বৈঠকখানায় জমা হইয়াছিল। শম্ভুর ইঙ্গিতে একটি মেয়ে ছুটিয়া চলিয়া গেল এবং এক শিশি কেশ তৈল লইয়া উপস্থিত হইল। মসিন সাহেব শিশির মুখে আঙুল ভিজাইয়া আংটির সমতল পাথরের ওপর মাখাইয়া দিলেন। মসৃণ কালো পাথরটা আয়নার মতো চকচক করিয়া উঠিল। তিনি বলিলেন, আসুন, খোলা জায়গায় যাওয়া যাক। বাড়ির সামনে খোলা জায়গায় ছেলে বুড়ো সকলে গিয়া দাঁড়াইলাম। আমার ছেলে মেয়ে নীলু ও বুলা বাচ্চাদের দলে আছে এবং খুবই উত্তেজিত হইয়া উঠিয়াছে। একে তো চোর সম্বন্ধে তাহাদের মনে খুব একটা স্পষ্ট ধারণা নাই, তার উপর চোর ধরিবার এই অভিনব প্রক্রিয়া তাহাদের মন্ত্রমুগ্ধ করিয়া ফেলিয়াছে। আমরাও কম আকৃষ্ট হই নাই। বাটি চালা, বাঁশ চালা প্রভৃতির কথা শোনা ছিল। সেকালে নখ দর্পণ ছিল। মসিন সাহেবের আংটি বোধ করি তাহারই মুসলমানি সংস্করণ। কিন্তু সত্যি কি ইহার দ্বারা কিছু জানা যায়, নাকি স্রেফ বুজরুকি? দেখা যাক। মসিন সাহেব শিশুর দলকে নিরীক্ষণ করিতে করিতে বলিলেন, 2টি বাচ্চা দরকার বলিয়া বুলা ও নীলুকে কাছে ডাকিলেন। বুলা ও নীলু একটু ভয়ে ভয়ে কাছে আসিয়া দাঁড়াইল। আমি উদ্বিগ্ন হইয়া উঠিলাম,
তাহাদের দিয়া কিরূপ প্রক্রিয়া করাইবেন? বলিলাম, বয়স্ক লোক দিয়ে কি হবে না? মসিন সাহেব মাথা নাড়িয়া বলিলেন, না, মন সরল এবং নিষ্পাপ হওয়া চাই। আর কিছু বলিলাম না। মসিন সাহেব আংটিটি বুলার হাতে দিয়া বলিলেন, তোমরা দুজনে এই আংটি ধরো, পাথরের দিকে চেয়ে থাকো, যদি কিছু দেখতে পাও আমাকে বলো। বুলা আর নীলু পাশাপাশি দাঁড়াইয়া আংটি ধরিল। বুলা বাঁ হাতে এবং নীলু ডান হাতে ধরিল। একাগ্র চক্ষে আংটির পাথরের দিকে চাহিয়া রহিল। মসিন সাহেব 2 পা পিছনে সরিয়া আসিলেন। চোখের ওপর করতল আড়াল করিয়া বিড়বিড় করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন। প্রায় 10 মিনিট বয়স্থ ব্যক্তিরা সকলেই একটু অস্বাচ্ছন্দ্য অনুভব করিতে লাগিলাম। তারপর বুলা হঠাৎ চিৎকার করিয়া উঠিল, একটা মুখ দেখতে পাচ্ছি। নীলুও মুখে একটা সমর্থন সূচক শব্দ করিল। দুজনেই দেখিয়াছি। আমরা সকলে তাহাদের পানে ছুটিয়া গেলাম, কিন্তু মসিন সাহেব 2 হাত তুলিয়া আমাদের নিবারণ করিলেন। বলিলেন, আপনারা কেউ দেখবেন না, তাহলে সব নষ্ট হয়ে যাবে। আমরা থমকিয়া গেলাম। তিনি নীলু ও বুলাকে জিজ্ঞাসা করিলেন, কার মুখ দেখছ? চেনালো? তাহারা দুজনেই মাথা নাড়িল। না, চিনতে পারছি না। মসিন সাহেব আবার অনুচ্চ কণ্ঠে মন্ত্র পড়িতে লাগিলেন। কিছুক্ষণ পরে প্রশ্ন করিলেন, এবার কি দেখছ? বুলা বলিল, মুখটা মিলিয়ে যাচ্ছে। নীলু বলিল, যা, অন্ধকার হয়ে গেল তো। মসিন সাহেব বলিলেন, চেয়ে থাকো, দেখতে পাবে। কি দেখতে পাও বলো। তিনি আবার মন্ত্র আবৃত্তি করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে বুলা একটি তীক্ষ্ণ শ্বাস টানিয়া বলিল, অন্ধকার কেটে যাচ্ছে। একটা বাড়ির জানালা, যে লোকটার মুখ দেখেছিল সে জানলার গরাদ খুলে ভেতরে ঢুকছে। ওই আবার বেরিয়ে আসছে। হাতে একটা কি যেন রয়েছে, তোরঙ্গ। নীলু ভীতকণ্ঠে বলল, দিদি পালিয়ে আয়, আমাদের দেখতে পেয়ে যাবে। মসিন সাহেব বললেন, ভয় নেই, ও তোমাদের দেখতে পাবে না। এখন কি হচ্ছে বলো। বুলা বলল, চলে যাচ্ছে। তোরঙ্গ কাঁধে তুলে এদিক ওদিক তাকাতে তাকাতে লোকটা চলে যাচ্ছে। মসিন সাহেব বললেন, ভয় নেই, ও তোমাদের দেখতে পাবে না। এখন কি হচ্ছে বলো। বুলা বলিল, চলে যাচ্ছে। তোরঙ্গ কাঁধে তুলে এদিক ওদিক তাকাতে তাকাতে লোকটা চলে যাচ্ছে। মসিন সাহেব বলিলেন, তোমরা ওর সঙ্গে যাও, দেখো কোথায় যাচ্ছে। বুলা ও নীলু আংটি চোরের সম্মুখে ধরিয়া বাড়ির পিছন দিকে চলিল। বুলা ও নীলু আংটি চোখের সম্মুখে ধরিয়া বাড়ির পিছন দিকে চলিল। মসিন সাহেব তাহাদের অনুসরণ করিলেন। আমরা চলিলাম তাহার আশেপাশে। বিচিত্র এক শোভাযাত্রা। সকলের চোখে মুখে চাপা উত্তেজনা। আমি চুপি চুপি শম্ভুকে প্রশ্ন করিলাম, কিরে, ব্যাপার কি? সে অবোধের মতো হাত উল্টাইল। গরাদ ভাঙা জানলার পাশ দিয়া বুলা ও নীলু বাড়ির পিছনের আমগাছ তলায় উপস্থিত হইল। বুলা বলিল, গজাল দিয়ে তোরঙ্গের তালা ভাঙছে, ডালা খুলে গেল, পুঁটলি বাঁধছে, পুঁটলি বগলে করে চলে যাচ্ছে, তোমরাও যাও। বুলা ও নীলু আবার চলিল।
কাছেই বাগানের একটা আগর ছিল। আগরের ওপারে খোলা ময়দান, ঝোপঝাড়। বুলা ও নীলু আগর পার হইয়া ময়দানের ভিতর দিয়া চলিল। কিছু দূর যাইবার পর একটা ঝোপের কাছে আসিয়া দাঁড়াইল। এইখানে চোরের পুঁটলি থেকে কি যেন একটা পড়ে গেল, চকচকে জিনিস। আমরা আসিয়া দেখিলাম ঝোপের নিচে ঘন ঘাসের মধ্যে একটা সোনালি দ্রব্য পড়িয়া রহিয়াছে। শম্ভু সেটা তুলিয়া লইল, বলিল, আরে, নতুন বউয়ের কানের দুল। আমাদের উত্তেজনা চতুর্গুণ বাড়িয়া গেল। চোর যে পথে গিয়াছিল সেই পথেই আমরা চলিয়াছি। মসিন সাহেবের আংটি বুজরুকি নয়। উফ, কি লোমহর্ষণ কাণ্ড! বুলা ও নীলু কিন্তু দাঁড়ায়নি, গতি একটু স্লথ করিয়া আবার চলিয়াছিল। আমরাও দ্বিগুণ উৎসাহে চলিলাম। অদৃশ্য চোর যেন পদচিহ্ন রাখিয়া গিয়াছে। আশ্চর্য, জীবনে কিছুই কি নষ্ট হয় না, লুপ্ত হয় না, কোনো অদৃশ্য লোকে সঞ্চিত হইয়া থাকে? আমরা যত গোপনেই দুষ্কার্য করি না কেন, ধরিত্রীর বুকে সেই দুষ্কৃতির পদাঙ্ক অঙ্কিত হইয়া যায়। চর্মচক্ষে দেখা না গেলেও সেই দাগ আর কখনো মোছে না। ময়দানের ওপারে ডাইনে বাঁয়ে একটা রাস্তা। বুলা ও নীলু রাস্তায় পড়িয়া বাঁ দিকে চলিতে আরম্ভ করিল। এখানে রাস্তা নির্জন, পাশে বিশেষ ঘরবাড়ি নাই। বাঁ দিকে ফিরিবার পর আমাদের একজন সহযাত্রী খাটো গলায় বলিল, বাজারের দিকে যাচ্ছি, শহুরে চোর। ক্রমে রাস্তার ধারে ঘর বাড়ি দেখা দিতে লাগিল। 2-4 জন লোক আমাদের শোভাযাত্রায় আকৃষ্ট হইয়া দলে ভিড়িয়া পড়িল। যতই শহরের অভ্যন্তরে প্রবেশ করিতেছি, ভিড় তত বাড়িতেছে। শেষে আমাদের অপেক্ষাকৃত ক্ষুদ্র দল এক বৃহৎ মিছিলে পরিণত হইল। শহরের এক রাস্তা হইতে অন্য রাস্তা ঘুরিয়া মিছিল চলিয়াছে। আগে আগে বুলা ও নীলু আংটির ওপর চক্ষু রাখিয়া যেন স্বপ্নলোকে সঞ্চরণ করিতেছে। তাহাদের পিছনে মসিন সাহেব ও আমরা, এবং আমাদের পিছনে কলকোলাহলরত উত্তেজিত জনতা। সকলেই ব্যাপার বুঝিয়াছে, তাই এত উত্তেজনা। বেলা আন্দাজ 10টা। শীতের রৌদ্র খর হইয়াছে, কিন্তু সেদিকে কাহারও লক্ষ্য নাই। শহরের বড় রাস্তা হইতে একটা অপেক্ষাকৃত সরু রাস্তা বাহির হইয়াছে। বুলা ও নীলু তাহাতে প্রবেশ করিল। তাহারা এখন আর কথা বলিতেছে না, একেবারে নিঃশব্দে চলিয়াছে। অনুমান করা যায় যে বায়বীয় মূর্তিকে তাহারা অনুসরণ করিতেছে, তাহার কার্যকলাপে লক্ষণীয় বিশিষ্টতা কিছুই নাই। এ রাস্তাটায় নিম্ন মধ্য শ্রেণীর বসতি, অধিকাংশই খোলার চাল। 2-4টি পচনশীল পাকা বাড়ি আছে। শম্ভু এই সময় আমার একটা বাহু মুঠি করিয়া ধরিল। চাহিয়া দেখিলাম তাহার মুখে উদ্বেগের ছায়া পড়িয়াছে, যেন রাস্তার উপর তাহার পরিচিত কেহ থাকে। আংটির অমোঘ নির্দেশে সেই দিকে আমরা চলিয়াছি। আমি মুখ না তুলিয়া শম্ভুকে প্রশ্ন করিলাম। সে শঙ্কিতভাবে হাত উল্টাইয়া উত্তর দিল, একটা ছোট পাকা বাড়ি, জীর্ণ এবং গলিত ত্বক। সদর দরজা বন্ধ। এই বাড়ির সম্মুখে আসিয়া বুলা ও নীলু থামিয়া গেল। বুলা সংহত স্বরে বলিল, লোকটা দোরের সামনে এসে দাঁড়িয়েছে, দোরে ধাক্কা দিচ্ছে।
দোর খুলে গেল। লোকটা পুঁটুলি নিয়ে ভেতরে চলে গেল। দোর আবার বন্ধ হয়ে গেল। আমি জানি না এ কাহার বাড়ি। শম্ভুর পানে চাহিয়াছিলাম, তাহার মুখ শীর্ণ হইয়া গেছে, যেন রক্ত শূন্য। ভিড়ের মধ্য হইতে এক একজন চেঁচাইয়া উঠিল, ধাক্কা মারো, ভেঙে ফেলো দরজা। কিছুক্ষণ সকলে নিশ্চল রহিল। তারপর আমি দৃঢ়পদে সম্মুখে গিয়া দরজায় টোকা দিলাম। দরজা খুলিয়া গেল। যে দরজা খুলিয়া দিল তাহাকে আমি চিনি, কাল রাত্রেই দেখিয়াছি। সে ঘুম ভরা চোখে হতচকিত দৃষ্টি লইয়া জনতার পানে চাহিল। নীলু ভয়ার্ত চিৎকার করিয়া উঠিল, বাবা! বুলাও প্রায় সঙ্গে সঙ্গে বলিল, ওই ওই তো চোর। নটবর মল্লিক সশব্দে দরজা বন্ধ করিয়া দিল। কাল রাত্রে বুলা ও নীলু তাহাকে দেখে নাই, তাই আজ আংটিতে তাহার মুখ দেখিয়া চিনিতে পারে নাই। এখন আসল মানুষটাকে দেখিবা মাত্র চিনিয়াছে। পুলিশ আসিয়া পরম পরোপকারী নটবর মল্লিককে ধরিল। তাহার বাড়ি হইতে চোরাই বস্ত্রালঙ্কার সমস্তই পাওয়া গিয়াছে। আমি সেই দিনই সপরিবারে ফিরিয়া আসিলাম। পরে শুনিয়াছিলাম আদালতে বিচারকালে হাকিম পুলিশ তৎপরতার ভূয়সী প্রশংসা করিয়াছিলেন। তখন ইংরেজের আমল। সাহেব হাকিম নখদর্পণ জাতীয় বর্বরচিত কুসংস্কারে একটুও বিশ্বাস করেন নাই।